স্টোরিতে দিয়ে দাও, স্টোরিতে দিয়ে দাও, স্টোরিতে দাও। পেজের প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের তথাকথিত আগে থেকেই বলে দেওয়া ছিল আপনাদের সাথে আজ আমার 9টায় সাধারণ জ্ঞান ক্লাস হবে। তো আসলে একটু আপনার সমস্যার কারণে দেরি হয়ে গিয়েছে, ওটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আমাদের ক্লাসটি আমরা শুরু করেছি। আমাদের ক্লাস হচ্ছে আপনার ভার্সিটি অ্যাডভান্সের যে সাধারণ জ্ঞান ক্লাসটা, যেটা আমরা এডমিশন একাডেমির তরফ থেকে দিয়ে থাকি আপনাদেরকে, ওই ক্লাসটি, যেটার মধ্যে দিয়ে আমরা আসলে এখন থেকেই যারা আমাদের এইচএসসি 25 ব্যাচ আছে, ইভেন আমাদের আজ 26 ব্যাচ এসেছে, 24 ব্যাচ এসেছে, এদেরকে এখন থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আপনার অবগত করার জন্যই আমাদের বেসিক্যালি এই ক্লাসটা। ওয়ালাইকুম সালাম মিনহাজ, এরপরে সুলতানা। ওয়ালাইকুম সালাম। জি, কি অবস্থা তোমরা? আশা করি সবাই ভালো আছো। তাহলে স্যার আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। যারা আপনার ফ্রেন্ড আছে ওদেরকে আপনারা মেনশন করে দিতে পারেন, যেহেতু ক্লাসটা আপনার জন্য আপনার একাডেমিক পড়া না, একাডেমিক পড়ার বাইরে, কিন্তু একাডেমিক পড়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই যে আপনি ক্লাসটা করবেন, এখানে আপনার 10টা এমসিকিউ থাকবে এবং ওই 10টা এমসিকিউ থেকে আরো 4-5টা ইনফরমেশন বের হবে, অর্থাৎ আরো 4-5টা এমসিকিউ, তাহলে 50টা এমসিকিউ আপনি একটা ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। সর্বোচ্চ আমাদের 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। ঠিক আছে, তাহলে আমরা এই 35 থেকে 40 মিনিটের ভিতরে যদি বিশ্ববিদ্যালয়ের জন্য 40 থেকে 50টা এমসিকিউ ক্লিয়ার করে ফেলতে পারি ভাইয়া, তাহলে তো এখানে আর টেনশনের কিছুই নেই। তাহলে স্যার আমি এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, আপনারাও শেয়ার করে দেন এবং মেনশন করে দেন, যাতে করে আপনার সবাই ক্লাসটা দেখতে পারে। ঠিক আছে, আমিও আপনার শেয়ার করে দিচ্ছি। এডমিশন একাডেমিতে তো এটা আমি সবারই ভূমিকায় বলছি, আমাকে অ্যাক্সেস নেই, আপনি ইয়ে করে রাখতে পারেন, আপনার কাছে অ্যাক্সেসটা আপনি শেয়ার করতে পারেন। আমাকে জাস্ট কমার্স একাডেমি লিখতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রিয় অভিভাবকের পরে ক্লাস করতেছি, তো হদর বাট ফারিতে সাউড এটা কে রে? ফয়সাল আহমেদ। আচ্ছা, ঠিক আছে। নৌশিন নামার, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। সাফিয়া খানম, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এমসিকিউ ফার্স্ট আমরা দেখি, আনসার করা ট্রাই করেন। যাই হোক, ভুল বলেন ভাই, ভুল বলেন কিন্তু শিখতে পারবেন। ঠিক আছে, ফার্স্টে আমাদের এমসিকিউ হচ্ছে আজকে আপনার, ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে? ইউরোপের কি রুগ্ন মানে আপনার মরা ধরা বা জরাশীর্ণ। ঠিক আছে, তাহলে ইউরোপে রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে? কমেন্ট করেন পোলাপাইন, কমেন্ট করেন। আপনি কালো হয়ে গেছেন কেন আনিকা সুলতান ভাই? আমি ফর্সা কোন দিন ছিলাম ভাই? ফর্সা কোন দিন ছিলাম? আমি হচ্ছে ডার্ক চকলেট, ব্ল্যাক ডায়মন্ড, বুঝতে পারছি। দেখ, এরপরে তাহলে এবার তুই অ্যান্সার দে আনিকা, তুই অ্যান্সার দে মা, যে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে? বলো, ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়। এইচএসসি এখনো পাস করিনি, পড়ায় মনোযোগ দে, নাহলে পাস করতেও পারবি না। দেখবি যে হুদাই আমরা টাকা নষ্ট করে এইচএসসির পরে তোর বিয়ে খাইতে যাইতে হচ্ছে। ঠিক আছে, রাও জানে তো আমার স্যারের এখন টাকা পয়সার খুবই সংকট, তুই পড়াশোনা কর, একটু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন টাকা পয়সা আসলে বিয়েটা খাইতে যাব। ঠিক আছে, ঠিক আছে। এখানে অ্যান্সার দিচ্ছে মাকসুদুর রহমান, বলেছে ঘ অর্থাৎ তুরস্ক, এবং অনেকজনে বলছে আপনার উরুগুয়ে। ঠিক আছে, আবার ইসরায়েলও বলছে, রঞ্জিত বড়ুয়া। ঠিক আছে, সাফওয়ান, অনেকজনে বলছে খ। ঠিক আছে, ওকে, গ দেখে আমাদের এখানে রাফি আছে, রাফি বলো তো কোনটা হবে অ্যান্সার? ঠিক আছে, তাহলে ইউরোপের রুগ্ন মানুষ, কেউ আপনার ইসরায়েল বলছে, কেউ আপনার উরুগুয়ে বলছে, কেউ তুরস্ক বলছে, গ্রিস কাউকে বলতে দেখিনি এখনো। ঠিক আছে, এখানে কাউকে বলতে দেখিনি। ঠিক আছে, বলতে দেখি না এখনো পর্যন্ত। ওকে, এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া, ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় আপনার তুরস্ককে। এটার অ্যান্সার হচ্ছে আপনার কি? তুরস্ককে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে আপনার? তুরস্ককে আপনার কি বলা হয়? এটার অ্যান্সার হবে ভাই কি আপনার? তুরস্ক। তাহলে ভাই ইউরোপের রুগ্ন মানুষ বলা তুরস্ক, কারণ ভাই তুরস্কের একটা পার্ট
আপনার ইউরোপে পড়ছে, তুরস্কর একটা পার্ট আপনার ইউরোপে পড়ছে, আরেকটা পার্ট আপনার এশিয়াতে পড়ছে, আরেকটা পার্ট আপনার এশিয়াতে পড়ছে। অর্থাৎ ভাইয়া আমরা একটা জিনিস এখানে নোটিস করি, ইউরোপের আপনার একটা পার্ট আপনার কোথায়, সরি তুরস্কর একটা পার্ট আপনার ইউরোপে পড়ছে, আরেকটা পার্ট আপনার কোথায় পড়ছে ভাইয়া, রাশিয়াতে পড়ছে। একটা পার্ট ইউরোপে, আরেকটা পার্ট কোথায়, সরি এশিয়াতে। তাহলে ভাই এটা হচ্ছে আপনার কি, তুরস্ক। তাহলে ইউরোপের রুগ্ন মানুষ বলে হয় আপনার কোন দেশকে, আপনার তুরস্ককে, ঠিক আছে ভাই, কারণ তুরস্কের একটা পার্ট ইউরোপে, আরেকটা পার্ট কোথায়, আপনার এশিয়াতে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা সেরা আর কি বলতেছে, আল্লাহ আমি বলতে চাইছি না, না হলে বেজ্জত করবেন তাই বলিনি। আচ্ছা ভাই বল তুই, আনিকা বলতে থাক তুই, ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম, ঠিক আছে। তাহলে ভাই আমরা এরপরে এখান থেকে দেখেন এই রিলেটেড যত প্রশ্নগুলো আছে এখন ওই প্রশ্নগুলো আমরা দেখব, বা এই রিলেটেড যত ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলো আমরা দেখব। দেখেন এবার এখানে যে ইনফরমেশন গুলো আমরা এই টপিক থেকে পাই ওগুলো দেখেন। ফার্স্ট আপনার ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে, তুরস্ককে। তুরস্ক আপনার দুইটা মহাদেশে অবস্থিত, একটা হচ্ছে আপনার এশিয়া আর একটা হচ্ছে আপনার কি, ইউরোপ। এরপরে তুরস্ক ছিল আপনার অটোমান সাম্রাজ্যের কেন্দ্রভূমি। তাহলে কোন সাম্রাজ্যের কেন্দ্রভূমি তুরস্ক ছিল, অটোমান সাম্রাজ্যের কেন্দ্রভূমি, অথবা বলে যে তুরস্ক কোন সাম্রাজ্যের অধীনস্থ ছিল, অটোমান সাম্রাজ্যের। এরপর দেখো তুরস্কের ঐতিহাসিক স্থান ট্রয় নগরী, এই এমসিকিউটা এসেছে অলরেডি ঢাবিতে। ট্রয় নগরী কোথায় অবস্থিত, তুরস্ক অবস্থিত। সোফিয়া মসজিদ আপনার কোথায় অবস্থিত, তুরস্ক অবস্থিত। এরপরে তুরস্কের নতুন নাম তুর্কিয়ে, তাহলে এখন তুর্কিয়ে যারা ওরাই আপনার কি, তুরস্ক। তাহলে ভাইয়া আমরা ইউরোপের রুগ্ন মানুষ রিলেটেড যে ইনফরমেশন গুলো ওগুলো আমরা পেয়েছি। এতদিন আপনারা বলতেন স্যার আপনি যে লিখে দেন, লিখায় কিছু একটু, আমার লেখা অনেক বেশি সুন্দর যার কারণে আপনাদের একটু বুঝতে সমস্যা, ওই জন্য এবার টাইপ করে ডিরেক্ট দিয়েছি যাতে করে আপনারা একদম ইজিলি দেখে কি করতে পারেন, ক্লিয়ার করতে পারেন। আর আপনাদের প্রাণপ্রিয় সাদ্দাম স্যার এখানে দাঁড়িয়ে আছে, উনি ক্লাস উপভোগ করছে, ঠিক আছে। এরপরে দেখেন জিকে, এখানে কেউ একজন রুগ্ন মানুষ ভাই বলছিলাম এই জরাশীর্ণ যে খানা দানা খায় না, বুঝছস। এরপরে আচ্ছা না ভাই আমার এক্স অনেক ভালো, হাট্টা কাটা ছিল, শারীরিক মানে বড় হেলদি ছিল, সে খুবই সুদর্শন এবং সুন্দরী মেয়ে ছিল, বুঝতে পারছি ওটাই। এরপরে হ্যাঁ স্যার একটাই ছিল আমার এক্স। এরপরে এরপরে এমসিকিউতে আমরা যাই। এরপরে দেখেন স্যার এবারে এমসিকিউর অ্যান্সার দেন সবাই, বলেন পিপলস স্কয়ার কোথায় অবস্থিত, বলেন এটার অ্যান্সার দেন। পিপলস স্কয়ার কোথায় অবস্থিত, এটার অ্যান্সার দেন, বলেন পোলাপান পিপলস স্কয়ার কোথায় অবস্থিত। রাফি বলছে চকবাজার, এখানে স্যার চকবাজার অপশন নেই, ভুল করছি না। পিপলস স্কয়ার কোথায় অবস্থিত, দেখিস আবার চকবাজারের পিপলস স্কয়ার বলিস না, ঠিক আছে। একটা তোর ফেমাস পিপলস স্কয়ার আছে, ওই পিপলস স্কয়ার কোথায় অবস্থিত বল। এক্স তো অনেকগুলো, কোনটার কথা বলতেছেন স্যার, দেখছো আনিকা বন্ড হদর বন্ডিতে লাইভ হতে। আচ্ছা এখন প্রেজেন্ট টেন্সে নাই ভাই, এখনো ফার্স্ট টেন্সে আছি। সাদ্দাম স্যার কাকে শোনাচ্ছে, আল্লাহর নাম, আল্লাহকেই শোনাচ্ছে ভাই আল্লাহর নাম। এরপরে ফয়সাল আহমেদ বলছে চীন, সাফান বলছে ভাইয়া জাপান। আচ্ছা এরপর আনিকাও বলছে চীন, মাকসুদুর রহমান বলছে আপনার জাপান, নাহিদ আক্তার জাপান বলছে, রঞ্জিত বড়ুয়া বলছে আপনার ইংল্যান্ড। ওকে বলেন বাকি অ্যান্সার করেন। পিপলস স্কয়ার কোথায় অবস্থিত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড, বলেন। নৌশিন নওয়ার বলছে আপনার চীন। ওকে তাহলে কেউ চীন বলছে, কেউ জাপান বলছে, কেউ ইংল্যান্ড বলছে, এখনো দক্ষিণ কোরিয়া বিটিএস দেরকে কেউ বললো না, দুঃখিত, কষ্ট পেলাম আমরা, ঠিক আছে। চকবাজার বলছে রাফি, ওরও চকবাজার কোনো রিয়া আছে। এরপরে আচ্ছা দক্ষিণ কোরিয়া বলছে দেখতেছি, বাবা ফ্যান আছে অনেক। তাহলে ভাইয়া এখানে অ্যান্সার কোনটা, পিপলস স্কয়ার আপনার কোথায় অবস্থিত, আপনার চীনে অবস্থিত। এটার অ্যান্সার হবে ভাইয়া কোথায়, চীনে। চীনের কোন জায়গায় অবস্থিত, সাংহাই, সাংহাই, সাংহাই। চীনের সাংহাইয়ে আপনার কি অবস্থিত, সাংহাই বেটা একটা প্রোগ্রাম, উপজাতিদের একটা প্রোগ্রামের নাম, তুমসে না হো পায়েগা বেটে। এদিকে দেখো তাহলে পিপলস স্কয়ার আপনার কোথায় অবস্থিত, চীনের সাংহাইয়ে, চীনের সাংহাইয়ে আপনার পিপলস স্কয়ার অবস্থিত, চীনের সাংহাইয়ে অবস্থিত, ঠিক আছে। ওকে তাহলে ভাইয়া আমরা এই রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলো দেখব। দেখেন পিপলস স্কয়ার রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে অর্থাৎ চীন রিলেটেড, দেখেন পিপলস স্কয়ার কোথায় অবস্থিত, চীনে।
ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় কাকে? চীনকে। আমরা দেখি সবকিছু চীন থেকে আনে, সবকিছু ফ্যাক্টরি, নাই এমন কিছু ভাই বাকি নাই। তাহলে ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে চীন। উইগুর সম্প্রদায় বাস করে জিনজিয়াং অঞ্চলে। তাহলে উইগুর একটা মুসলিম সম্প্রদায়, এরা একটা আপনার কি মুসলিম সম্প্রদায়। এই যে চীনে এই উইগুর মুসলিমদের উপর বিভিন্ন প্রকার অত্যাচার করা হয়, যেমন আমরা দেখি না ভাইয়া, যেমন ফিলিস্তিনিতে আপনার অত্যাচার করছে ইহুদিরা আপনার মুসলিমদের উপর, ঠিক সেম উইগুর একটা মুসলিম সম্প্রদায় বসবাস করে চীনে, ওদেরকে আপনার রেগুলার চীন দ্বারা এরা নির্যাতিত হয়। তাহলে ভাই এই উইগুর সম্প্রদায়ের বাস হচ্ছে কোথায়? আপনার জিনজিয়ান অঞ্চলে। কনফুসিয়াস চীনা দার্শনিক, এমসিকিউটা আপনার গুচ্ছে আসে। চীনা দার্শনিক কে? কনফুসিয়াস। কনফুসিয়াস কে ছিলেন? একজন চীনা দার্শনিক ছিল। এরপরে চীনের ধানের ভান্ডার বলা হয় হুনান প্রদেশকে। চীনের ধানের ভান্ডার বলা হয় কোন প্রদেশকে? হুনান প্রদেশ। তাহলে আমরা কয়টা ইনফরমেশন পেয়েছি? 4টা। আমরা আবার বোর্ডে তাকাই। ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় কাকে? চীনকে। উইগুর মুসলিম, উইগুর জাতিটা হচ্ছে কি আপনার সম্প্রদায়টা হচ্ছে কি একটা মুসলিম সম্প্রদায়, এবং ওরা কি আপনার জিনজিয়ান অঞ্চলে বসবাস করে। কনফুসিয়াস একজন চীনা দার্শনিক। চীনের ধান ভান্ডার আপনার কোথায় অবস্থিত? হুনান প্রদেশে অবস্থিত। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওয়ালাইকুম সালাম। লাইভে ব্যস্ত থাকার সুযোগে মোবাইল চেক করে নে। ভাই তোরা কারে কি বলতেছস? স্যার এক্স তো অনেকগুলো, কোনটা তোরা বাজি বন্ড ভালোই জায়গা। স্যার আপনাকে হিন্দি বহুত আচ্ছা হ্যাঁ, আচ্ছা বাজি ঠিক আছে। চীনে জিএফ পাওয়া যায় বন্ড, ব্রাস খালি গার্লফ্রেন্ড নিয়ে বন্ড। এদিকে দেখ, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়েছে, পারবো আমরা সবাই। তাহলে আমরা এর পরের টপিকটাতে যাব। দেখি বলেন এইটার আনসার কি হবে, দেখি বলেন আপনার। আন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ সম্পদ পাওয়া যায়? আন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ সম্পদ পাওয়া যায়? অ্যান্সার করেন, না পারলে অ্যান্সার করেন, অ্যান্সার করেন, বলেন আন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ সম্পদ পাওয়া যায়? বলেন আন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ সম্পদ পাওয়া যায়? আনসার করেন। বুলবাল ভাই বল, শিখতে পারবি, বুল বল শিখতে পারবি। টাইটেনিয়াম। আপনাদের রাফি ভাইয়া বলছে, কমেন্ট কর না। টাইটেনিয়াম। একবার বাবা শোনা আসি গেছে কেনা ফার্স্ট। হ্যাঁ আচ্ছা, প্রাকৃতিক গ্যাস বলছে, কেউ কয়লা বলছে, বলুক বলুক। আরেকজন বলছেন রাফি বলছে টাইটেনিয়াম। দেশের গুলো পাত্তা দেয় না, আবার চীনের গুলা পারফেক্ট বেড়া মনের কথা বলছো ফয়সাল আহমেদ। ইসাদ জাহান বলছে টাইটেনিয়াম, ওকে। সাইদা বিনতে মমতাজ বলছে কয়লা, ওকে আবার চেঞ্জ করছি। ওকে। সাফিয়া খানম অনেকজনে টাইটেনিয়াম, ভাই 4টা অপশন বলতেছে পোলাপাইন, ঠিক আছে দেখছো এরকম বলতে থাক, শিখতে পারবি ভাই, ঠিক আছে অ্যাটলিস্ট শিখতে পারবি। এবার দেখ তাহলে আন্টার্কটিকা মহাদেশ, ঠিক আছে, মহাদেশে কোন খনিজ সম্পদ পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে ভাইয়া কয়লা। তাহলে ভাই আন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ সম্পদ পাওয়া যায় ভাইয়া? কয়লা। তাহলে আমরা মুখস্থ করে ফেলি, আন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ সম্পদ পাওয়া যায়? আপনার কয়লা পাওয়া যায়, ঠিক আছে। গোল্ড বারের কথা মনে পড়ে, হ্যাঁ শ্রেয়া, ঠিক আছে, একাডেমি গোল্ড বার দিচ্ছে চট্টগ্রামে, ইভেন বাংলাদেশে কোনো কোচিং এর পক্ষে এগুলো সম্ভব হয় না, এগুলো শুধু আমরা একাডেমি পরিবার দ্বারাই সম্ভব, ঠিক আছে। এরপরে তাহলে ভাই আন্টার্কটিকা মহাদেশ নিয়ে যত ইনফরমেশন আছে ইনফরমেশন গুলো আমরা পড়ার ট্রাই করব। দেখেন ইনফরমেশন এখানে আমরা 3টা ইনফরমেশন অ্যাড করেছি, ইনফরমেশন গুলো একটু দেখবো আমরা। বরফ, তাহলে ভাই আন্টার্কটিকা মহাদেশ কোন খনিজ সম্পদ পাওয়া যায়? আপনার কয়লা। এরপর বরফাবৃত শীতল মহাদেশ কোনটা ভাইয়া? আন্টার্কটিকা। রহস্যাবৃত মহাদেশ বলা হয় আপনার কি? আন্টার্কটিকা। অপর নাম এটাকে কুমেরু মহাদেশ বলা হয়, এটাকে কি বলা হয়? আপনার কুমেরু মহাদেশ বলা হয়। তাহলে ভাই এখানের মধ্যে আমরা কয়টা পাইছি ভাইয়া? 3টা পাইছি। কয়টা পাইছি? 3টা। বরফাবৃত শীতল মহাদেশ কি আপনার? অ্যান্টার্কটিকা। রহস্যাবৃত মহাদেশ কোনটা? আন্টার্কটিকা। আন্টার্কটিকার অপর নাম কি? কুমেরু মহাদেশ। কি মহাদেশ আপনার? কুমেরু মহাদেশ। তাহলে ভাই আনসার সামিওকা আপনি ভুল করছেন, এটা ভাই আপনার কয়লা হবে, প্রাকৃতিক গ্যাস হবে না, কয়লা হবে, ঠিক আছে। তাহলে ভাইয়া এগুলো হচ্ছে আমাদের আন্টার্কটিকা মহাদেশ রিলেটেড আপনার কি আনসার। তাহলে ভাইয়া আমাদের এই এমসিকিউটা গিয়েছে, আমরা আমাদের এরপর এমসিকিউটাতে যাব। এবার এটার অ্যান্সার করেন, এবার এটার অ্যান্সার করেন ভাইয়া। নিচের কোনটি বলকান রাষ্ট্রের অন্তর্গত? কিছু রাষ্ট্র আছে যেগুলোকে বলকান রাষ্ট্র বলা হয়, দেখি বলেন নিচের কোনটি বলকান রাষ্ট্রের অন্তর্গত? ডোমিনিকা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, বোসনিয়া, বোসনিয়া হারজেগোভিনা। এই দেশটার আরেকটু বড় নাম আছে হারজেগোভিনা, হারজেগোভিনা,
তাহলে বসনিয়া হার্জেগোভিনা, আচ্ছা ওটা আমরা জাস্ট বসনিয়া লিখি এখানের মধ্যে, ঠিক আছে। তাহলে নিচের কোনটি বলকান রাষ্ট্রের অন্তর্গত? ডোমিনিকা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, সেন্ট বসনিয়া। অ্যান্সার বলেন। এটা সবাই সেন্ট ভিনসেন্ট বলছে, কেউ একজন আপনার সেন্ট লুসিও বলছে, ফয়সাল আহমেদ বলছে বসনিয়া, এরপর আপনার এডি আফদার বলছেন আপনার সেন্ট ভিনসেন্ট। বলেন বলকান রাষ্ট্র তো চিনি না, উত্তর কি দিব? এটাই তাহলে ভাই আজকে আপনি বলকান রাষ্ট্র চিনা হয়ে যাবে। এইটাই হচ্ছে আপনার এই ক্লাস করার বেনিফিট, বুঝতে পারছি? আজকে আপনার শিখা হয়ে যাবে। এই এমসিকিউ, আজকের এমসিকিউ গুলো কিন্তু কমপ্লিকেটেড, আপনারা দেখছেন ডিপ্লোম্যাটিক, অনেকজন অ্যান্সার গুলো জানেন না, এগুলো ভাই কঠিন আজকের গুলো। কারণ আপনি যে ক্লাসটা করতেছেন যেন আপনার লাভ হয়, অ্যাটলিস্ট কঠিন এমসিকিউ গুলো আপনি শিখতে পারেন, ঠিক আছে? তাহলে এরপর দেখেন আপনার বসনিয়া দিয়েছে অনেকজন অ্যান্সার। আর কেউ বলেন অ্যান্সার বলেন। এক বড় না দুই বড়? আলহাম ভাইয়ের মন বড় বেড়া, আমার মতো সুড়ো মন বেড়া আর আছে তুই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভাই এটার অ্যান্সার হচ্ছে আপনার বসনিয়া। এটার অ্যান্সার হচ্ছে আপনার কি? বসনিয়া। নিচের কোনটি বলকান রাষ্ট্রের অন্তর্গত? তাহলে স্যার এটা হবে আপনার কি? বসনিয়া। স্যার ওয়েট, আমি বলছি বলকান রাষ্ট্রের ডিটেলস বলছি, একটু ওয়েট করেন। তাসনিয়া ইলহাম একটু অপেক্ষা করেন ভাই। এটা বসনিয়া, তবে বসনিয়ার একটা এমসিকিউ পরীক্ষা আসছিল, বসনিয়ার রাজধানীর নাম কি? বসনিয়ার রাজধানীর নাম সারায়েভো। সারায়েভো, সারায়েভো, এই জিনিসটা মনে রাখেন ভাইয়া। বসনিয়া, তাহলে ভাই বলকান রাষ্ট্র কয়টা আছে কি আছে আমরা ডিটেলস পড়বো একটু পরে, জাস্ট মনে রাখেন বসনিয়া হচ্ছে বলকান রাষ্ট্রের অন্তর্গত, এবং এই বলকান রাষ্ট্রের এই বসনিয়ার রাজধানীর নাম হচ্ছে আপনার সারায়েভো, আর বসনিয়ার পুরো নাম হচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। বসনিয়া দেশটার পুরো নাম কি? বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার রাজধানীর নাম হচ্ছে সারায়েভো। নাম কি ভাইয়া? সারায়েভো। এবার ভাইয়া আমরা তাহলে এটা ডিটেলস এর মধ্যে যাই। আপনারা সবাই বলছেন বলকান রাষ্ট্র কি, এখানে দেখেন স্পষ্ট করে আপনার এখানে সবকিছু ডিটেলস দিয়ে দিয়েছি। একটু আমরা দেখবো ডিটেলস গুলো আমাদের কি কি আছে, আমরা একটু দেখবো। ফার্স্টে নিচের কোনটি বলকান রাষ্ট্রের অন্তর্গত? বসনিয়া। জারগুমি না করে কমেন্টের মধ্যে এখন ভালো করে এই পড়াগুলো দেখ। সাবেক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া 1991 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি স্বাধীন রাষ্ট্রে গঠিত হয়। তাহলে ভাইয়া সোভিয়েত ইউনিয়ন, দেখেন কতগুলো ইনফরমেশন পাচ্ছেন, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এটা ভাইয়া, যদি তুই ভালো করে না দেখিস তোর লস। দেখ, সোভিয়েত ইউনিয়ন 1991 সালের ডিসেম্বর মাসে শেষের দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্র হয়। তাহলে ভাই অনেকবার প্রশ্ন আসছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টা রাষ্ট্র হয়? 15টা রাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন কত সালে ভাঙে? 1991 সালে ভাঙে। কোন মাসে ভাঙে ভাইয়া? ডিসেম্বর মাসে ভাঙে। এবং বলকান রাষ্ট্র, তুর্কি শব্দ হচ্ছে বলকান, এই শব্দের অর্থ হচ্ছে পার্বত্য অঞ্চল, অর্থাৎ পাহাড়ি অঞ্চলগুলো। অর্থাৎ এই সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে পাহাড়ি অঞ্চলগুলো ছিল ওগুলাকে তোর কি বলে ভাইয়া? বলকান রাষ্ট্র বলা হয়। ওগুলাকে কি বলা হয়? তোর বলকান রাষ্ট্র বলা হয়। তো ওখানের মধ্যে তোর পার্বত্য অঞ্চল বিশিষ্ট দেশ ছিল কয়টা? তোর 12টা। তাইলে বলকান রাষ্ট্র কয়টা? তোর 12টা। বলকান রাষ্ট্র তোর কয়টা? 12টা। কি কি? আলবেনিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, বসনিয়া এন্ড হার্জেগোভিনা। দেখছি রোমানিয়া, উত্তর মেসিডোনিয়া, কোসোভো, মন্টিনিগ্রো, গ্রিস, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, তুরস্ক। দেখছেন কত ইম্পর্টেন্ট নাম? এখানে এমন অনেকগুলো দেশ আছে যেগুলোর নাম আপনি শুনেন না। তাহলে ভাই 12টা দেশ, বলকানের 12টা দেশগুলো কি কি আমরা আবার বলছি? আলবেনিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, রোমানিয়া, উত্তর মেসিডোনিয়া, কোসোভো, মন্টিনিগ্রো, গ্রিস, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, এরপর হচ্ছে আপনার কি? তুরস্ক। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে। এরপরে বাল্টিক রাষ্ট্র বলতে কিছু দেশ আছে, বাল্টিক রাষ্ট্র যেগুলো বাল্টিক সাগরের তীরবর্তী, এরকম 3টা রাষ্ট্র। মানে পরীক্ষা এরকম দিতে পারে, নিচের কোন রাষ্ট্রটি বাল্টিক রাষ্ট্রের অন্তর্গত? যেরকম এখানে দিয়েছে বলকান রাষ্ট্রের অন্তর্গত। তাহলে বাল্টিক রাষ্ট্রগুলো কি? লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। তাহলে বাল্টিক রাষ্ট্রগুলো কি? লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। আই রিপিট अगेन, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। এরপরে সংযুক্ত আরব আমিরাত, সাত শেখ বা আমির শাসিত রাজ্যগুলোকে সংযুক্ত আরব আমিরাত বা ট্রাসিয়ার রাজ্য নামে কি পরিচিত? তাহলে আমরা এখানে ডিটেলস লিখিনি, কারণ সংযুক্ত আরব আমিরাত হচ্ছে আপনার এশিয়ার একটা পার্ট, এগুলো হচ্ছে আপনার ইউরোপের পার্ট, ওই জন্য ইউরোপের এই দুইটা পার্ট পড়বো। সংযুক্ত আরব আমিরাত নিয়ে আরো একদিন পড়বো আমরা। তাহলে এই এমসিকিউটা দেখছেন অনেক ইম্পর্টেন্ট। এই বলকান রাষ্ট্র থেকে আমরা 3টা গ্রেট ইনফরমেশন পাইছি, যেটা থেকে ভাই আপনার 10-15টার উপরে এমসিকিউ করা যাবে। বুঝতে পারছি ভাইয়া? ও স্যার কমেন্ট গুলো পড়ে না কেন ভাই? পড়তেছি তো।
কি বলতেছে পোলাপাইন হইছে। তারপর বলছে বসনিয়া জাবার হ্যাঁ গেছে এটা বসনিয়া হার্জেগোভিনা মূর্খ কোথাকার। হ্যাঁ এরপরে আমি করতেছিলাম ইকোনমিক্স কাজ, তুই আমাকে কান ধরে এখানে নিয়ে আসছস, এখন তোর আচ্ছা ভাই বাদ দে, আচ্ছা পড়তেছি। স্যার এই দেশগুলোর নাম উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে, ওই জন্য ম্যাম বারবার বলছি এটার স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, খুব ইম্পর্টেন্ট। বলকান রাষ্ট্র আর বাল্টিক রাষ্ট্র, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে অনেকবার, চবিরাবিতে আসছে আপনার, ঠিক আছে। আর যেহেতু জানেন চবিরাবিতে পড়তে হইলে অনেক খড়কুটো পুরাইতে হবে, আপনার থেকে অনেক কষ্ট করতে হবে, অনেক সার্ভাইভ করতে হবে, স্ট্রাগল করতে হবে, তো দাঁত ভেঙে গেলে দরকার হলে দাঁত আবার জোড়া লাগাই পড়তে হবে, ঠিক আছে ভাইয়া। তাহলে এর পরের আপনার পরের এমসিকিউতে আমরা যাই, ঠিক আছে ভাই, আমরা বুঝতে পেরেছি এটা সব, এটা আপনার ক্লিয়ারলি এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন, আপনার জন্য পড়তে একদম কি হবে ভাইয়া, ইজি হবে। এরপরে এবার এই এমসিকিউটা বলেন, পারবি না আমি জানি, গুগল করবি জানি, রাফিও বলবা, দেখি বলেন এটার অ্যান্সার কি হবে। কনজারভেটিভ পার্টি কোন দেশের রাজনৈতিক দল? কনজারভেটিভ পার্টি কোন দেশের রাজনৈতিক দল? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, বলেন বলেন। তো 14 গোষ্ঠীর নাম বলে যা সে আন, কিন্তু এগুলো মনে রাখ, নাহলে ছবিটা চান্স পাবি না। এরপরে বল এটার অ্যান্সার বল, কনজারভেটিভ পার্টি কোন দেশের রাজনৈতিক দল, কমেন্ট কর। আচ্ছা কেউ বলছে আপনার রাশিয়া, ওকে, শিফা সুলতানা বলছে আপনার যুক্তরাজ্য, রাকিব সারিয়া যুক্তরাজ্য, রাশিয়া বলছে, ওকে, রঞ্জিত বড়ুয়া বলছে যুক্তরাষ্ট্র, ওকে। এরপরে শ্রেয়ান চৌধুরী বলছে রাশিয়া। তাহলে ভাই কনজারভেটিভ পার্টি কোন দেশের রাজনৈতিক দল বলেন, আমি জানি ভুল হবে, তাহলে ভাই যুক্তরাজ্য। ফাইজ বিন কবির, ওয়ালাইকুম সালাম, মানে গুগল মারে দিছ না, রাজ্য রাজ্য, ঠিক আছে। রাশিয়ান, ফয়সাল আহমেদ রাশিয়ান বলছে। এরপরে শেখ মৌ বলছে যুক্তরাজ্য, নৌসিন নাওয়ার বলছে যুক্তরাজ্য, ঠিক আছে। গুগল মারছো ভাই, ঠিক আছে, রাশিয়া তো বেড়াইতে গুগল মারি ভুল বলছে, বেটা রাশিয়ান তার হবে না, ঠিক আছে, শুরু দিয়ে কাটা, ঠিক আছে ভাইয়া। বাংলাদেশের রাজধানীতে বেটা ঢাকা, বিশ্বাস বলতে আরস নাই, নাহিদ আক্তার, সেটা হচ্ছে কি যুক্তরাজ্য, ঠিক আছে। তাহলে ভাইয়া এটার অ্যান্সার হচ্ছে কনজারভেটিভ পার্টি কোন দেশের রাজনৈতিক দল, তাহলে এটা হচ্ছে ভাই যুক্তরাজ্য, এটার অ্যান্সার হবে কি আপনার যুক্তরাজ্য। তাহলে ভাই কনজারভেটিভ পার্টি কোন দেশের আপনার রাজনৈতিক দল, আপনার যুক্তরাজ্য, কোন দেশের আপনার যুক্তরাজ্যের, ঠিক আছে। এটা তো পরিণতি বইয়ে আছে স্যার, আমি পড়ছি কালকে, তুই বেটা রাশিয়া কোথায় পড়ছো যে, এদিকে দেখ এটা ভুল পড়ছো, তুই কনজারভেটিভ পার্টি কোন দেশের রাজনৈতিক দল, যুক্তরাজ্যের রাজনৈতিক দল। এবার দেখ এখানে যুক্তরাজ্যের রাজনৈতিক দলের এখানে দেখ কিরে, এটা ডিটেলস দেখেন, কনজারভেটিভ পার্টি আপনার যুক্তরাজ্য, ওকে। দেখেন এখানে যে ডিটেলস গুলো আছে আমরা ডিটেলস গুলো দেখব। বিশ্বের বিভিন্ন দেশের কতিপয় রাজনৈতিক দলগুলো কি, এদিকে দেখেন আমরা আমরা একটি পাশে আছি, দেখেন ভারতের গুলো কি কি, দেখেন অনেকগুলো ভারতের জাতীয়, দেখেন জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি বিজেপি, যেটা এখন বর্তমান ক্ষমতাসীন দল, অর্থাৎ নরেন্দ্র মোদী যে দল ওটা ক্ষমতাসীন দল, তাহলে হচ্ছে ক্ষমতাসীন দল ভারত জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি বিজেপি, আম আদমি পার্টি, ভারতীয় তৃণমূল কংগ্রেস, এরপরে ইন্ডিয়ান মুজাহিদান আছে, ইন্ডিয়ান জামাত ইসলামী আছে, তারপর হচ্ছে আপনার রাষ্ট্রবাদী পার্টি আছে। তাহলে ভাই আমরা দেখেন ভারতের কয়টা জানছি, ভারতের জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, আম আদমি পার্টি, ভারতীয় তৃণমূল কংগ্রেস, যেটা হচ্ছে আপনার কি কলকাতায়, ওর নাম কি মমতা ব্যানার্জির পার্টি যেটা ওটা। এরপরে আপনার এখানের মধ্যে আছে ইন্ডিয়ান মুজাহিদান, এরপর আপনার আরেকটা আসবে ওটা হচ্ছে আপনার কি ভারতীয় রাষ্ট্রবাদী পার্টি, চীনা পার্টি, কমিউনিস্ট পার্টি অফ চায়না, পৃথিবীর সবচাইতে শক্তিধর পার্টি যাকে বলা রাজনৈতিক দল, পৃথিবীর সবচাইতে শক্তিধর রাজনৈতিক দল যদি বলে সেটা হচ্ছে আপনার কমিউনিস্ট পার্টি অফ চায়না। এরপর রাশিয়ার গুলো আপনি কি কি দেখেন, ইউনাইটেড রাশিয়া, কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এজাস্ট রাশিয়া, পেট্রিয়টস অফ রাশিয়া, রোডিনা, ইউভেলাক। এরপর এবার যুক্তরাজ্যের কি লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, দেখছেন যুক্তরাজ্যের মধ্যে কি পাইছেন লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি। এরপর যুক্তরাষ্ট্র হচ্ছে কি ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, গ্রিন পার্টি। তাহলে এবার বিশ্বের বিভিন্ন কতিপয় রাজনৈতিক দলের নামগুলো দেখছেন ক্লিয়ার হয়ে গেছে, যেগুলো ইম্পর্টেন্ট, ভারত, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, যেগুলোকে আমরা মোড়ল বলি, যারা হচ্ছে যে সবচাইতে আপনার শক্তিধর দেশ, এই চারটা, ঠিক আছে। এখানের মধ্যে কয়টা দেওয়া আছে আপনার 5টা, আপনার এগুলো হচ্ছে কি শক্তিধর দেশ। তাহলে এবার আমরা বুঝতে পারছি
তাহলে এবার আমরা পারবো এগুলো। কি লিখছে? না ভাই আমি রাশিয়া পছন্দ করি একটি কারণে বলছি, বুঝছি ভাই তুই বন্ড। ঠিক আছে, হার্দিক পান্ডের মতো অবস্থা হবে ভাই, আগে থেকে সাবধান হয়ে যাও। সানা আওয়ামী লীগ পার্টি বেড়া, আওয়ামী লীগ হচ্ছে বেড়া বাংলাদেশের পার্টি বেড়া। আমি কি হার্দিকের মতো বুদ্ধিজীবী নাকি, ওর মতো বিয়েতে আগ্রহী না। তুই যে জঘন্যটা আমরা জানি, আম আদমি পার্টি কিন্তু কাটাল পার্টি নাই কেন, প্রশাসনের জবাব চাই। আদমি পার্টি আচ্ছা কাটাল পার্টি ভাই রাখা হবে, সামির ভাই কুল কুল ভাই পাবো। বাংলাদেশের গুলো কোথায়? বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে আমরা যখন বাংলাদেশের পড়াগুলো পড়বো তখন পাবো আমরা ভাইয়া, ঠিক আছে। আর বাংলাদেশের পার্টি আমরা কম বেশি সরেন। আচ্ছা ভাই আমি সরতেছি, ঠিক আছে, এসএস নিয়ে নেন ওইটাই। কারণ ইসফাতম ওয়ালাইকুম সালাম, ঠিক আছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা, এখানে বিভিন্ন আপনার রাজনৈতিক দলের গুলো আছে, ওগুলো আপনারা একটু কি পড়ে নিবেন, ঠিক আছে ভাই। তাহলে আমরা পারবো। আমরা তাহলে ভাইয়া এর পরের এমসিকিউর মধ্যে যাই। ওকে, এইবার এইটা অ্যান্সার করেন দেখি, বলেন 2023 সালের বর্ষপণ্য কোনটি? ধান, চা, পাট, রেশম। বলেন এটার অ্যান্সার বলেন। রাফি, আপনাদের রাফি ভাইয়া বলছে পাট। 2023 সালের বর্ষপণ্য কোনটি? শেয়ান বলছে চা, ঠিক আছে। এখানে পোলাওয়াইন চায়ের প্রতি অনেকজনের ঝোঁক আছে দেখতেছি, কেউ পাট বলছে, কেউ চা বলছে। সাইফা বলছে পাট, সাইদা বিনতে মমতাজও বলছে চা, ঠিক আছে। বাকিরা কই বলেন? গুগল বেটা বন্ড। আচ্ছা, প্রশ্ন দেখার সাথে সাথে আমি গুগল করে গাইড করে দিচ্ছি। এরপরে রঞ্জিত বড়ুয়া, সে বলছে ধান। স্যার বিয়ে কবে? স্যার মেয়ে পাচ্ছি না, খুঁজে দেন, ইনশাল্লাহ করে ফেলবো। কেউ একজন ধানও বলছে স্যার আমি এই গ্রুপে নতুন। ওকে, সমস্যা না, আপনি ক্লাস করতে থাকেন, এটা সাধারণ জ্ঞান ক্লাস। স্যার আমি চাল আবার, তাই আমার জন্য চা উত্তর। ভাইয়া পাঠ হবে, ঠিক আছে। শারিয়ার রাহাব বলছে আপনার চা, ওকে। ফায়াজ বিন কবির বলছে পাঠ, ঠিক আছে। ইসরাত জাহানা বলছে পাঠ। মেহেদি হাসান ভাই রেশম বাদ রাখছিস কেন? রেশমও বলছে, ধানও বলছে, ঠিক আছে। তাহলে চারটা অপশন বলছিস তোরা। স্যার চা খাই নাই তাই পাঠ, চা খাই না তাই পাঠ, কি বলো? চা খাওয়া ছাড়া কিভাবে আছেন, ওটা হচ্ছে কথা। যে কয়টা গার্লফ্রেন্ড আছে আপনি নিজেও জানেন না। ব্রাহ্মণ তুরে রাখবে লাগতাম আমি, বুঝছিস? হ্যাঁ, চাট গায়ে হয়ে আনসার চা না দি তাহলে পাপ হবে। দেখেন ভাইয়া অ্যান্সার হবে আপনার পাট। একটু আমরা দেখি, অ্যান্সার হবে পাট। অ্যান্সার হবে কত? পাট। তাহলে 2023 সালের বর্ষপণ্য কোনটি ভাইয়া? পাট। 2023 সালের আপনার বর্ষপণ্য কোনটা? পাট। তাহলে পাট রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে ভাইয়া, ইনফরমেশন গুলো আমরা এখন একটু দেখব। দেখেন পাট রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে ওগুলো আমরা দেখবো, খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। একটু দেখেন 2023 সালের বর্ষপণ্য কোনটা? আপনার পাট। এরপর এখানে দেখেন পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কত? দ্বিতীয়। বাংলাদেশ বিশ্বে কত? দ্বিতীয়। আর উৎপাদনে প্রথম হচ্ছে কে ভাই? আপনার ভারত। এবং রপ্তানিতে প্রথম হচ্ছে কি? আপনার বাংলাদেশ। অর্থাৎ বেশি পাট রপ্তানি করে কে? বাংলাদেশ। পাট উৎপাদনে বিশ্বে। তাহলে ভাই ভালো করে মাথায় রাখ একটা জিনিস, শুন ভালো করে ভাই, শুন ওই জিনিসটা আবার আমি একটু বলি, ভালো করে শুন। পাট উৎপাদনে মানে তৈরি করার ক্ষেত্রে আমরা হচ্ছে দ্বিতীয়, কিন্তু উৎপাদনে প্রথম হচ্ছে কে? ভারত। কিন্তু রপ্তানিতে মানে বাইরে পাঠাই দেওয়াতে আমরা হচ্ছে প্রথম, কারণ আমরা পাট কম রাখি, বেশিরভাগ পাঠাই দিই। ভারত ওর জন্য ইউজ করে ফেলায়, ওই জন্য ও রপ্তানি বেশি করতে পারে না। আমাদের উৎপাদন বেশি, আমাদের অত বেশি দরকার হয় না, আমরা ওগুলো কি করে দিত? বাইরে দিয়ে দিই। তাহলে রপ্তানিতে প্রথম হচ্ছে বাংলাদেশ, উৎপাদন হচ্ছে দ্বিতীয়। তাহলে উৎপাদনের প্রথম হচ্ছে কে? ভারত। উন্নত জাতের আঁশ পাওয়া যায় কোন পাটে? এটা গুচ্ছা আসবে তোষা পাট গাছ থেকে। কোন পাট গাছ থেকে? তোষা পাট গাছ থেকে। এরপর দেখ বাংলাদেশের সর্বপ্রথম পাটকল স্থাপন করা হয় কোথায়? নারায়ণগঞ্জের আদমজি পাটকল 1951 সালে। 1900 কত সালে? 51 সালে। সর্বশেষ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রথমবারের মতো দেশে জাতীয় পাট দিবস পালিত হয় 6 মার্চ তোর কত? 2017 সালে। 6 মার্চ কত? 2017 সালে। আমি আবার বলছি, পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কত? দ্বিতীয়। উৎপাদনে প্রথম হচ্ছে ভারত, রপ্তানিতে প্রথম বাংলাদেশ। উন্নত জাতের আঁশ পাওয়া যায় কোন পাটে? তোষা পাট গাছ থেকে। বাংলাদেশের সর্বপ্রথম পাটকল স্থাপন করা হয় কোথায়? নারায়ণগঞ্জের আদমজি 1951 সালে। প্রথমবারের মতো দেশের জাতীয় পাট দিবস পালিত হয় 6 মার্চ 2017 সালে। বুঝতে পেরেছি আমরা? ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে বল। অকাতের কথা বলে দিলি নাকি ভাই? আর হয় নাই কি বলছিস তুই আবার? রাফি ভাই স্লাইড গুলো রেডি করেছে, তাই জানা আগামীকাল যদি একই প্রশ্ন করা নিশ্চিত একটার উত্তর দিতে পারবে না, বেজ্জত করে দিছে রাফিকে। ঠিক আছে, তাইলে ভাইয়া বর্ষপণ্য মানে ওই বছর সবচাইতে বেশি ইনকাম করতে পারছি আমরা কোন পণ্য থেকে, ঠিক আছে? কোন পণ্যগুলো আমাদের বেশি অর্থনৈতিক
আপনার মুদ্রা, বৈদেশিক মুদ্রা আমরা ইনকাম করতে পেরেছি, ওটাকে বর্ষপণ্য বলা হয়। বুঝতে পারছি ফয়সাল আহমেদ? ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে ভাই আমরা এর পরের স্লাইডটাতে যাব। ঠিক আছে, এর পরের স্লাইডটাতে আমরা যাব। দেখেন বাংলাদেশের, এটা বলেন বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত? বলেন বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত? ঠিক আছে, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, দিনাজপুর। অ্যান্সার দেন, বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত? আচ্ছা, ওটা তো ওই এর আগের পার্টটা। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়াটা নিয়ে নিয়েন ও শুরুর থেকে। ঠিক আছে, আমি তখন ওই পার্ট থেকে চলে এসেছি। বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত? বলেন সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, দিনাজপুর। বলেন এটার অ্যান্সার কি হবে? চকবাজার চট্টগ্রামের মধ্যে ভাই চা বোর্ড হরে আইতো না বুঝির। ঠিক আছে, পোলাপাইন চট্টগ্রাম বলছে, সিলেট আছে, সিলেট, দিনাজপুর, সিলেট। আরে ভাই অনেকজন সিলেট বলতেছে, তাহলে সিলেট বলছে অনেকজন, দিনাজপুর বলছে, চট্টগ্রামও দুই একজন বলছে। ঠিক আছে, নৌশিন নাওয়ার বলছে সিলেট। ঠিক আছে, সিলেট বলছে, ওকে। 4 দিনাজপুর। চট্টগ্রাম তো জীবনও হবে না, রাকিব শাহরিয়ার সে আন সিলেট। রাকিব শাহরিয়ার তুই অনলাইনে থাকিস, যাইস না। আশফিয়া নূর জান্নাত জেসি সিলেট। আচ্ছা সিলেট, তারপর আচ্ছা 4 বলছে, আপনার দিনাজপুরও বলছে, ওকে। চা বোর্ড কোথায় অবস্থিত? এটার অ্যান্সার দেখ, রাকিব শাহরিয়ার এত বড় শেখা তুই জীবনে খাস নাই। বাংলাদেশের চা বোর্ড অবস্থিত হচ্ছে ভাই তোমার চট্টগ্রামে। কোথায় অবস্থিত? আপনার চট্টগ্রামে, বাইজিদের আগে, বাইজিদের মাজারের আগে। ঠিক আছে, বাইজিদ বুস্তামির মাজারের আগে চা বোর্ড অবস্থিত। ঠিক আছে, চট্টগ্রাম বাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্থিত ভাই? তোমার চট্টগ্রামের মধ্যে অবস্থিত। ঠিক আছে, মাইয়া বিয়ে করবো ভাবতেছি, ভাই তুই বিয়ে করতে পারবি না, তোর যে অবস্থা। এটার অ্যান্সার হবে আপনার কি? চট্টগ্রাম। বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত? আপনার চট্টগ্রামে অবস্থিত। ঠিক আছে, যারা সিলেট বলতেছ ওদের জন্য একবারটি সমবেদনা। তাহলে বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত? তোর চট্টগ্রামে অবস্থিত। ঠিক আছে, বাপ আমি চলে যাই, বাস দিবে বহুত বড়। না না তুই থাক বেটা, তুই জায়গা কেমনে শিখবে না তুই। ঠিক আছে, তাহলে ভাইয়া বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত? তোমার চট্টগ্রামে অবস্থিত। এটা তোর বাইজিৎ মাজারের আগে তোর চা বোর্ডটা অবস্থিত, তোর ওটা দেখবি। তাহলে ভাই এটা রিলেটেড যত ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো আমরা একটু দেখবো। ওকে, ইনফরমেশন গুলো আমাদের এখানে আপনার কি চলে এসেছে, আমরা একটু দেখবো। দেখেন বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত? আপনার চট্টগ্রামে। এরপরে ইনফরমেশন গুলো একটু দেখেন, আপনার মশলা গবেষণা কেন্দ্র কোথায়? বগুড়ায়। দেখ এমন জিনিস আজকে জানবি যেগুলো আগে শুনোস নাই। মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তোর বগুড়ায় অবস্থিত। রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আপনার রাজশাহী। তাহলে রেশম রয়ের সাথে মনে রাখবার রাজশাহী। এরপরে পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আপনার শেরে বাংলানগর ঢাকা। চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেট। তাহলে ভাই পার্থক্য দেখ, চা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত সিলেটে, চা বোর্ড অবস্থিত চট্টগ্রামে। আমি আবার বলছি, চা বোর্ড অবস্থিত চট্টগ্রামে, গবেষণা ইনস্টিটিউট অবস্থিত শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেটে। তাহলে ভাই চা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেটে। আর মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত। রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাজশাহীতে। পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? শেরে বাংলানগর ঢাকাতে। ঠিক আছে ভাইয়া, তাহলে যারা যারা স্ক্রিনশট নেওয়ার নিয়ে ফেলতে পারো, কারণ আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট 4টা ইনফরমেশন তোর এখানে বোর্ডের মধ্যে দেওয়া আছে। আমার বাসার পাশে, এটা ভুলে গেছিলাম, দেখছো বেটা তুই বাসার পাশে মনে রাখোস না, থাকতে বলেছেন তখনই বুঝছি রাকিব শেখা খাবে। রাকিব সাথে তখন বুঝে গেছিস না তুই, ওকে। তাহলে ভাই এই ইনফরমেশন গুলো লাগবে, আমরা এর পরের স্লাইডে যাই। এবারে অ্যান্সারটা কর, এটা তো পারার কথা। বর্তমানে ইলিশ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? বল। আপনাদের রাফি ভাইয়া বলছে চাঁদপুর। বর্তমানে ইলিশ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? বলেন, এটা অ্যান্সার করেন। চায়ের দোকানে সবাই তো নিজেরা একটা চা গবেষণা, ও তোর মত আর কি। দেখি এটা অ্যান্সার দেন, বলেন বর্তমানে ইলিশ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? চাঁদপুর, চট্টগ্রাম, ভোলা, সন্দ্বীপ। ঠিক আছে, চাঁদপুর। ওকে, চাঁদপুর অ্যান্সার আসা শুরু করছে, চাঁদপুর। ওয়াও, সবাই চাঁদপুর বলছে, বাহ বাহ বাহ, চাঁদপুর। আচ্ছা মেহেদি হাসান ভোলা বলছে, ভাই তুই কি মনে করে ভোলা বললি? এরপরে চাঁদপুর, চাঁদপুর, ওকে। শেখ মো চাঁদপুর। ভাই নোয়াখালী
আপনি বানাইছেন স্লাইড বা আপনি মাকালি দিলেন না, দৌড়ো ভাই, তো কোনো কথা। চাঁদপুর, 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 সবাই না চাঁদপুর। সামির ভাই আপনার মনে আছে আপনি যখন স্লাইড বানাচ্ছেন আমি আপনাকে বারবার বলছিলাম অ্যান্সার চাঁদপুর দিবে, ঠিক আছে? মনে আছে ভাই আপনাকে? দেখেন, দেখছেন চাঁদপুর, সব চাঁদপুর। আমি আপনাকে বলছিলাম না, দেখছো যে এমসিকিউটা যদি ছবিটা আমি আসে সব ফেল, মানে ওই এমসিকিউটা তোরা জিরো। দেখ, বর্তমানে ইলিশ উৎপাদনে শীর্ষ জেলা, ঠিক আছে? অ্যান্সার আমি বলে দিই, তোরা অনেক কমেন্ট করছস, শ্রেয়ান চৌধুরীও বলছে চাঁদপুর, আরো কর, আচ্ছা কর, ইউ নো ইট স্যার, ঠিক আছে, নিউ ইট, ঠিক আছে। এরপরে সন্দীপ, নিধিকা নিশা হাহা দিচ্ছে, আচ্ছা মেহেদি হাসান বোলা বলছে, আচ্ছা রঞ্জিত বড়ুয়া চট্টগ্রাম বলছে, ঠিক আছে। আচ্ছা সাইফা বলছে একটু ডিফারেন্ট বলিস, আর সন্দীপ মারি না, ঠিক আছে। আচ্ছা চট্টগ্রাম বলছে বর্তমানে ইলিশ উৎপাদনে জেলা হচ্ছে যে শীর্ষ জেলা হচ্ছে ভাই আপনার ভোলা। ছেকা দেখছেন কত বড় ছেকা খাইছেন, কুচিবিহি, কুচিবিহি, ঠিক আছে। ইলিশের বাড়ি হচ্ছে তোমার চাঁদপুর, কিন্তু বর্তমানে স্টিল এবার আপনার শীর্ষ জেলা হচ্ছে ভোলা সবচেয়ে। না না না, চাঁদপুর কোন এক সময় ছিল, এখন নাই, বর্তমানে হচ্ছে ভোলা। চাঁদপুরে ইলিশ এখন আগের মতো পাওয়া যায় না, চাঁদপুর ইলিশ কম পাওয়া যায়, তবে চাঁদপুর ইলিশ মজা, বুঝছো? তবে তবে চট্টগ্রামে এখন প্রচুর পরিমাণে এখন, তবে চাঁদপুর থেকে চট্টগ্রাম ইলিশ বেশি পাওয়া যায়। দেখ তোরা কত বড় বলো, চাঁদপুরের ইলিশ শুনতে শুনতে আনসার, চাঁদপুর থেকে বর্তমানে চট্টগ্রাম ইলিশ বেশি পাওয়া যায়, তবে সবচেয়ে শীর্ষ হচ্ছে কি তোর ভোলা, ঠিক আছে। দেখছো কত বড় জায়গা গাইছিস তোরা, এগুলাই বোলা বোলা, ঠিক আছে। একটু টাইম দিন, বাধ্য তোর করতে হবে না, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে কি বোলা, তাহলে বর্তমানে ইলিশ উৎপাদনের শীর্ষ জেলা কোনটা ভাই? বোলা। দেখছো এই ক্লাসগুলো করলে তুই কতই শিখতে পারতস, যেগুলো তুই কনফার্ম ভুল করতি ওগুলাই, ঠিক আছে। এরপরে দেখ, এরপরে এই ইলিশ নিয়ে যত ইনফরমেশন আছে আজকে দেখ, ঠিক আছে। দেখেন ইলিশ নিয়ে যত ইনফরমেশন আমরা একটু বোর্ডের মধ্যে তাকাই, একটু দেখি আমরা বর্তমানে আপনার ইলিশ উৎপাদনে আপনার শীর্ষ হচ্ছে কে আপনার, সরি আমি চাঁদপুর দিচ্ছি তোদের থেকে, দেখে ভোলা। বিশ্বের মোট ইলিশের বাংলাদেশে উৎপাদিত হয় দেখেন 86%, দেখেন ইলিশের সবচাইতে বেশি উৎপাদিত হয় কত, 86%। 11টি দেশে আপনার ইলিশ উৎপাদিত হয়। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই মনে রাখ, ইলিশের মানে বাংলাদেশে উৎপাদিত ইলিশ হচ্ছে পৃথিবীতে 100% ইলিশের মধ্যে তোর 86%, তোর 86% ইলিশ কোথাও উৎপাদন হয় বাংলাদেশে, 86% ইলিশ তোর কোথাও উৎপাদন হয় বাংলাদেশে, আর 11টি দেশে তোর কি ইলিশ উৎপাদিত হয়। বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক জিআই পণ্য হচ্ছে ইলিশ, তাহলে আমরা জিআই পণ্য নিয়ে পড়েছিলাম, ঠিক আছে। তাহলে বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক জিআই পণ্য হচ্ছে কে, ইলিশ। আর হোয়াইট গোল্ড বলা হয় কাকে, চিংড়ি সম্পদকে। আর জিডিপিতে ইলিশের অবদান কত পার্সেন্ট, 1%। আমাদের জিডিপিতে আপনাদের দেলোয়ার স্যার অনেক ভালোভাবে জিডিপি বুঝিয়েছে আপনাদেরকে, আমি ওটা বিশ্বাস করি। অর্থনীতিতে জিডিপিতে ইলিশের অবদান কত, 1%। আমি আবার বলছি, বিশ্বের মোট ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয় কত পার্সেন্ট, 86%। আর এবং এটা ভাই কয়টা দেশে উৎপাদিত হয়, 11টি দেশে উৎপাদিত হয়। বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক জিআই পণ্য হচ্ছে আপনার কে, ইলিশ। আর হোয়াইট গোল্ড হচ্ছে আপনার কি, চিংড়ি সম্পদ। জিডিপিতে ইলিশের অবদান কত পার্সেন্ট, আপনার 1%। আশা করি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ মেহেদি হাসান তোরটা হয়েছে বাবা। এরপরে আমরা এরপর এমসিকিউতে যাব। কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত বলেন? খুলনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, পাবনা। রাফি বল। কর্ণফুলী লিখে দিছে, আচ্ছা আচ্ছা। কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত, তুমি চট্টগ্রাম বলছো, রাফির অ্যান্সার কি হবে? আচ্ছা, কর্ণফুলী পেপার মিল আপনার কোথায় অবস্থিত, ঠিক আছে? খুলনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, পাবনা। মাঝখানে বলতে জীবন শেষ, ইলিশ দিয়ে গবেষণা করা লাগতেছে ভাইয়া। শুধু গোল্ড কাকে বলে? আমাদের সোনা নাইম ভাইকে বলে। আমি খাই নাই ভাই, কি বলো, ইলিশ মাছ খাস নাই? ইলিশ মাছ খাওয়া, বুঝছো? হ্যাঁ, গোল্ড বা যেটা দিব ওটা। খ নম্বর বলছে অ্যান্সার চট্টগ্রাম বলছেন, ঠিক আছে, চট্টগ্রামই হবে 100%। ওকে, শিফা সুলতানা রাঙ্গামাটি বলছে, পাবনা বলছে, ওকে, পাবনা হসপিটালের ভিতরে রাঙ্গামাটি বলছে। খ চট্টগ্রাম বলছে, তাইলে চট্টগ্রাম আর রাঙ্গামাটির মধ্যে ঝুলে আছি। আচ্ছা, ঈশ্বর বিদ্যাসাগর এটা কে রে? কোন নিব্বা? আচ্ছা, চট্টগ্রামে হবে 100% বলছে মেহেদি হাসান, ঠিক আছে। বল 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 আর কি আছে। রাঙ্গামাটি কি চট্টগ্রামের বাইরে? রোহান শের একটা প্রশ্ন করছিস তুই। ইসরাত জাহান খ বলছে চট্টগ্রাম, চট্টগ্রাম হবে গুগল করে বললাম। ওকে,
দেখ তোদেরকে একটা প্রশ্ন ক্লিয়ার কাট করি। কর্ণফুলী পেপার মিল বলার সাথে সাথে কর্ণফুলী নদী কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। তুই গুগলও করলি, চট্টগ্রাম বললো তোকে। ওই জন্য চবি ঢাবি সিইউ এবং ডিইউর প্রশ্ন গুগল করে বললে তোর গালে জুতার বাড়ি পড়বে। কেন? দেখ এখানে কর্ণফুলী পেপার মিল তুই বলছিস চট্টগ্রাম, কিন্তু তোকে যখন এডমিশনে প্রশ্ন আসে তোর থেকে এক্সাক্ট লোকেশন লাগবে, প্রপার লোকেশন যেটাকে বলে প্রপার লোকেশন লাগবে। এখানে তুই একটা জিনিস নোটিস কর, চট্টগ্রামের একটা জেলা রাঙ্গামাটির কথা বলছে রোহান, যেটা প্রশ্ন করেছে। চট্টগ্রামের একটা জেলা হচ্ছে কি রাঙ্গামাটি। এক্স্যাক্টলি কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত? আমি তোকে বলি চন্দ্রঘোনাতে। চন্দ্রঘোনাতে, চন্দ্রঘোনাতে অবস্থিত। তাহলে এখানে অপশনে কি কোথাও চন্দ্রঘোনা আছে? বল, এখানে অপশনে কোথাও কি চন্দ্রঘোনা আছে? নেই। তাহলে এক্সাক্ট লোকেশন চন্দ্রঘোনা। চন্দ্রঘোনার পর কোন কথা আসবে? চন্দ্রঘোনা জেলার অন্তর্গত, রাঙ্গামাটি জেলার অন্তর্গত, রাঙ্গামাটি জেলার অন্তর্গত। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? তোর রাঙ্গামাটি হবে। তোকে বিভাগ জিজ্ঞাসা করে নাই ভাইয়া, যখন রাঙ্গামাটির পর তোর কি আসবে? চট্টগ্রাম আসবে। যে তাহলে কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত? চন্দ্রঘোনার রাঙ্গামাটির চট্টগ্রাম বিভাগে। এই যে যখন তোকে দুইটা এরকম অপশন দিবে তখন তোর এক্সাক্ট লোকেশন যেটা যেটা সবচেয়ে কাছে লোকেশন আসবে ওই অ্যান্সারটা তুই দাগাবি। মাথা আসছে? এডমিশনের প্রশ্ন কিরকম ঘুরে পেঁচা করবে, বুঝছস তোরা? না বুঝে থাকলে বল। বুঝছস তোরা? এবার সবাই ভালো করে আমার কথাগুলো শুন। যে কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত? চট্টগ্রামের, কিন্তু এক্সাক্ট লোকেশন কি? চন্দ্রঘোনাতে অবস্থিত। চন্দ্রঘোনা কোথায় অবস্থিত? রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি কোথায় অবস্থিত? চট্টগ্রামে। তাহলে তোর এক্সাক্ট লোকেশন চন্দ্রঘোনা। ওটা যদি তোর অপশনে না থাকে তাহলে তুই এরপর অপশনে যাবি রাঙ্গামাটিতে। তাও যদি রাঙ্গামাটি না থাকে তখন তুই কোথায় আসবি? চট্টগ্রামে। তাহলে যত এক্সাক্ট লোকেশন ওইটাই তোর কি হবে? অ্যান্সার হবে। এখানে যদি অপশন এটা পাবনা না থেকে চন্দ্রঘোনা থাকতো তোর চন্দ্রঘোনা দাগাইতে হইতো। চন্দ্রঘোনা, রাঙ্গামাটি, চট্টগ্রাম একই জায়গা হলো, তোর এক্সাক্ট লোকেশন যেটা কোনটা চন্দ্রঘোনা ওটাকে অ্যান্সার দাগাবে। বুঝছস? ওকে, তাহলে ভাইয়া আমরা চন্দ্রঘোনা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের নয়, চট্টগ্রামের পার্বত্য পার্বত্য চট্টগ্রাম বলছে কে ভাই? রাঙ্গামাটির আন্ডারে অবস্থিত চন্দ্রঘোনা, ঠিক আছে? আর পার্বত্য চট্টগ্রামের কথা আমি বলি নাই, আমি তোকে বলছি চন্দ্রঘোনা, রাঙ্গামাটি, এরপর হচ্ছে তোর কি? চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম এই ধরনের অপশনে দিবে না তোকে, বুঝছি? এরপরে দেখ, এরপরেরটাতে যাই আমরা। এরপর এটা রিলেটেড যত ইনফরমেশন গুলো আছে আমরা দেখবো। দেখেন খুলনাকে আপনারা বলেন না, কিন্তু জানেন সর্ববৃহৎ কাগজের কল কিন্তু আপনার খুলনায় অবস্থিত। তাহলে ভাই দেখেন বাংলাদেশের সর্ববৃহৎ কাগজের কল কোথায় অবস্থিত? খুলনা নিউজ প্রিন্ট। কাঁচামাল হিসেবে আপনার আখের চোবড়া ব্যবহৃত হয় উত্তরবঙ্গ কাগজ মিলে, পাকশি, পাবনা। এবার দেখ যে পাবনাও বলতেছিলি ট্রোল করে, পাবনার ওখানেও তোর কি আছে? কাগজ কল আছে যেটার নাম উত্তরবঙ্গ কাগজ মিল। তাহলে ভাই দেখ তোরা যেগুলো জানতি না ইনফরমেশন ওগুলো দেখ। কর্ণফুলী শহরে চট্টগ্রাম বলছস, বাংলাদেশের সর্ববৃহৎ কাগজের কল হচ্ছে খুলনা নিউজ প্রিন্ট মিল। কাঁচামাল হিসেবে আখের চোবড়া ব্যবহৃত কোথায়? উত্তরবঙ্গ কাগজ মিল। ওটা কোথায় অবস্থিত? পাকশি, পাবনা। এরপর স্বাধীনতার পর রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠিত হয় একমাত্র কাগজ কল, এগুলো সবগুলো তোমার যুদ্ধের আগের। একমাত্র এটা হচ্ছে কি? সিলেট পাল্প অ্যান্ড কি পেপার মিল, সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল, ঠিক আছে? তাহলে স্বাধীনতার পর কোনটা একমাত্র কাগজ কল? ওটা হচ্ছে ভাই সিলেটেরটা। ওটা কোনটা ভাইয়া? সিলেটেরটা। আর বাকিগুলো সবগুলো হচ্ছে আমাদের কি? পাকিস্তান আমলের, ঠিক আছে ভাইয়া? আমরা বুঝছি। আমরা আমাদের এর পরের ইনফরমেশনের মধ্যে যাব, ঠিক আছে? আমরা এর পরটাতে যাব। আচ্ছা আমাদের ভাইয়া এই ছিল। এখানে কি আরো আছে? আচ্ছা আরেকটা আছে। আচ্ছা এরপর দেখেন আমাদের লাস্ট যে ইয়াটা আছে ওটা আমরা এমসিকিউটা একটু দেখবো। আপনারা এটার অ্যান্সার আপনারা একটু কি ভাইয়া বলবেন। এখানের মধ্যে ভাইয়া ও অ্যান্সারটা অলমোস্ট নিচে সব দিয়ে দিয়েছে, ওর স্লাইড জনিত একটু ভুলের কারণে। তাহলে আমরা ওটা একটু দেখি। দেখেন সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র আপনার কোথায় অবস্থিত? আপনারা তাও একটু অ্যান্সার করেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র আপনার কোথায় অবস্থিত? আচ্ছা এখানে কিন্তু বলে দেয় না ভাইয়া বড় কোনটা, এটার অ্যান্সার বলেন। সবচেয়ে এখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র সব ইনফরমেশন দেওয়া আছে। সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা অ্যান্সার করেন। আচ্ছা ছিল ভাই, এখন এটা বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা পটুয়াখালী বলছে, ওকে। তাপ বিদ্যুৎ কেন্দ্র সবচেয়ে বড়, কিন্তু বড় বড় সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র কি? পটুয়াখালী বলছে, ওকে। পটুয়াখালী বলছে অনেকজনের অ্যান্সার। হ্যাঁ কত বেশি আছে, কত বেশি আছে সেম এভারেজ।
50, 62, 70 এরকম উঠানামা করবে। রামপাল। রামপাল বলছে, ওকে। এরপর পটুয়াখালী বলছে অনেকজনে, বাগেরহাট বলছে, কুষ্টিয়া বলছে, ওকে। ব্রাহ্মণবাড়িয়া কেউ আছে? আচ্ছা, সাইদা বিনতে মমতাজ সদ্দেসান মুঝसे না हो पाएगा, পটুয়াখালী বলছে। আচ্ছা, অনেকজনের ব্রাহ্মণবাড়িয়া বলছে, সুমাইয়া জামিরও ব্রাহ্মণবাড়িয়া বলছে। ভাই গুগল করে উত্তর, ভুল হওয়ার উত্তর কমেন্ট করতেছে, ভয় লাগতেছে, ভণ্ড সেই না। ওকে ভাইয়া, তাহলে এটার অ্যান্সারটা আমরা একটু দেখি। সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র ভাইয়া অবস্থিত হচ্ছে আপনার কি, কোথায় ভাইয়া? পটুয়াখালীতে। আপনার কোথায় ভাইয়া? পটুয়াখালীতে। তাহলে ভাই এখানে একটা লিস্ট দেওয়া আছে, আমরা দেখি। বেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ভাইয়া? কুষ্টিয়াতে। ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? নরসিংদীতে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আপনার বাগেরহাটে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে সবচাইতে বড়, সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আপনার কি, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। কোথায় অবস্থিত? আপনার পটুয়াখালীতে। মেঘনাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আপনার ব্রাহ্মণবাড়িয়াতে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়? পাবনাতে। তাহলে একটা মাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, কয়টা ভাইয়া? একটা মাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, ওটা কোথায় অবস্থিত? তোমার পাবনাতে। তাহলে আমরা আবার একটু রিপিট করি। বেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ভাইয়া? কুষ্টিয়াতে। ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? নরসিংদীতে। আপনার রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আপনার বাগেরহাটে। এরপরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আপনার পটুয়াখালীতে। মেঘনাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আপনার ব্রাহ্মণবাড়িয়াতে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আপনার পাবনাতে। তাইলে ভাইয়া আমাদের টোটাল এই যে বিদ্যুৎ কেন্দ্রের যে লিস্টটা আছে, লিস্টটা আমরা আশা করি আমরা কি করতে পারবো, মুখস্থ করতে পারবো, ঠিক আছে। তাইলে ভাইয়া আমাদের জিকে ক্লাসটা আজকে এতটুকুই ছিল। আশা করি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ ছিল, আপনারা অনেক কিছু আপনারা কি করতে পেরেছেন, এটা বেড়া মারা না, হ্যাঁ বেড়া হাসতে। তাহলে আপনারা আশা করি ক্লাসের মধ্যে অনেক টপিকগুলো, এমন অনেক আজকে যে এমসিকিউ গুলো ছিল ওগুলো আপনার জন্য পুরো আনফেস ছিল, কঠিন ছিল, কমপ্লেক্স ছিল, ডিপ্লোম্যাটিক ছিল, অনেক ঘুরানো পেঁচানো ছিল, ইজিলি ছিল না। তাহলে এবার 10টা এমসিকিউ গুলো আপনারা প্রপারলি শিখতে পেরেছেন, এবং এই এমসিকিউর সাথে যে অপশনগুলোর সাথে যে ইনফরমেশন গুলো ছিল ওগুলো আপনার জন্য কি হয়েছে ভাই, লাভবান হয়েছে। তাহলে আমরা পরে আরেকটা সাধারণ জ্ঞান ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।